কয়েকদিন আগে বেঙ্গালুরুর একটা ক্যাফেতে বসেছিলাম একজন সফটওয়্যার আর্কিটেক্টের সাথে। জানলার বাইরে তখন বিকেলের আলোয় শহরের সিলিকন ভ্যালি স্টাইলের স্কাইলাইনটা ঝকঝক করছে। গ্লোবাল জায়ান্টসদের নতুন নতুন আর&ডি সেন্টারগুলো দেখিয়ে তিনি বেশ গর্বের সাথেই বলছিলেন কিভাবে তার এই শহর আধুনিক ভারতের স্বপ্নকে টেনে নিয়ে চলেছে। কিন্তু যেই আমি আসন্ন জাতীয় বাজেটের কথা তুললাম, সেই মুহূর্তেই তার সেই গর্ব যেন এক তীব্র তিক্ততায় বদলে গেল। তিনি তার ট্যাবলেটটা বের করে দুটো সংখ্যার ওপর আঙুল দিয়ে জোরে টোকা দিলেন। তার গলায় তখন এক ধরনের ঠান্ডা আক্রোশ। তিনি বললেন, আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারকে প্রতি ১০০ টাকা কর দেওয়ার বিপরীতে ফেরত পায় মাত্র ২৫ টাকা, আর উত্তরের একটা রাজ্য যেখানে গত কয়েক দশকেও নতুন কোনো কারখানা তৈরি হয়নি, তারা পায় ৩০০ টাকা। তার কাছে এটা কেবল জাতীয় সংহতির বিষয় ছিল না, তার মনে হচ্ছিল সফল হওয়ার অপরাধে তাকে জরিমানা করা হচ্ছে। একে তিনি দেখছিলেন এক সাকসেস পেনাল্টি বা সাফল্যের মাসুল হিসেবে। এই অসন্তোষ কেবল ভারতের কোনো স্থানীয় সমস্যা নয়, এটি আসলে ভারত ও চীনের মতো বিশাল দেশগুলোকে টিকিয়ে রাখার এক গোপন ওয়েলথ পাম্প বা সম্পদ স্থানান্তরের প্রক্রিয়া। চীনে এই পাম্পটা কাজ করে অত্যন্ত নিঃশব্দে, উপর থেকে চাপিয়ে দেওয়া এক রক্ত সঞ্চালনের মতো, যেখানে সাংঘাইয়ের ঝকঝকে অট্টালিকাগুলোর নীরবে, তিব্বতের দুর্গম পাহাড়ে বুলেট ট্রেনের খরচ যোগায় শুধু স্থিতিশীলতা বজায় রাখার জন্য। এটা এক বিশাল লেনদেন। উপকূলীয় অঞ্চল ধনী হওয়ার স্বাধীনতা পাবে, আর তার বিনিময়ে তারা দেশের পিছিয়ে পড়া অংশকে টিকিয়ে রাখার ভর্তুকি দেবে। কিন্তু ভারতে এই পাম্পটা এখন যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেছে। দক্ষিণ ভারত কয়েক দশক ধরে শিক্ষা আর ছোট পরিবারের পেছনে বিনিয়োগ করেছে, আর এখন তারা বুঝতে পারছে যে ঠিক কাজগুলো করার পুরস্কার হিসাবে তারা তাদের রাজনৈতিক ক্ষমতা হারাতে চলেছে উত্তরের কাছে, যে উত্তর কেবল আয়তনে বাড়ছে আর দিন দিন গরিব হচ্ছে। ২০২৬ সালের এক সাংবিধানিক সময়সীমা ঘনিয়ে আসছে, যা এক ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিচ্ছে। একটি দেশের সবচেয়ে উৎপাদনশীল নাগরিকরা যখন বুঝতে পারে যে তাদের কঠোর পরিশ্রমের পুরস্কার উন্নতি নয়, বরং ক্ষমতার কেন্দ্র থেকে চিরস্থায়ী নির্বাসন, তখন সেই দেশের পরিণতি কি হয়? এই দুই এশীয় পরাশক্তির সম্পদ বণ্টনের ভিন্ন কৌশল কি তাদের ঐক্য বজায় রাখবে, নাকি ভাঙনের বীজ বপন করবে? এই যে আপনি উতক্রমিকায় সাংঘাই আর তিব্বতের উদাহরণটা টানলেন, বাইরে থেকে দেখলে কিন্তু পুরো মেকানিজমটা খুব সরল মনে হতে পারে। তাই তো মনে হয়। আসলে কিন্তু তা নয়। বিশাল আয়তনের দুটো দেশের ভেতরের এই ভৌগোলিক আর অর্থনৈতিক বৈষম্য মেটানোর পদ্ধতিটা, মানে প্রশাসনিক দিক থেকে দেখলে পুরোপুরি আলাদা। চীনের পদ্ধতিটি মূলত কাজ করে একটা অত্যন্ত নিখুঁত এবং কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামোর উপর ভর করে। আচ্ছা, আর ভারতের ক্ষেত্রে? অন্যদিকে ভারতের পদ্ধতিটি কাজ করে একটি জটিল গণতান্ত্রিক এবং বলা যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তীব্র প্রতিযোগিতার ভেতর দিয়ে। দেখুন, দুটো দেশেরই চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, আঞ্চলিক সমতা আর জাতীয় সংহতি। তবে কাজের প্রক্রিয়ায় তারা একেবারে দুই ভিন্ন মেরুর বাসিন্দা। হ্যাঁ, মানে চীনের এই সম্পদ বণ্টনের প্রক্রিয়াটি, যাকে আসলে নীরব রক্ত সঞ্চালন বলা হচ্ছে, তার ভেতরের মেকানিজমটা সত্যি দারুণ। ধরুন, গুয়াংজুর একজন লজিস্টিক কোঅর্ডিনেটরের কথা, নাম ধরা যাক চেন। চেনের বাস্তব উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। ঠিক, সে প্রতিদিন নিজের চোখের সামনে দেখতে পায় যে তার শহরের হাইটেক রপ্তানি থেকে যে বিশাল পরিমাণ উদ্বৃত্ত অর্থ বা সারপ্লাস তৈরি হচ্ছে, সেটা দিয়ে হাজার হাজার মাইল দূরে পশ্চিম প্রদেশের দুর্গম পাহাড়ে একটা বিশাল সাসপেনশন ব্রিজ তৈরি হচ্ছে। একদম। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় সম্পদের এত বড় একটা স্থানান্তর, এটা কিভাবে এত সুচারুভাবে কাজ করছে, মানে কোনো ক্ষোভ ছাড়া? এর পেছনে আসলে চীনের প্রশাসনিক কাঠামোর দুটি খুব শক্তিশালী দিক কাজ করে। প্রথমটি হল ট্যাক্স রিবেট বা কর ছাড়ের ব্যবস্থা। আচ্ছা, ট্যাক্স রিবেট এটা কিভাবে কাজ করে? এটা মূলত উপকূলীয় প্রদেশগুলোকে, যেমন ধরুন গুয়াংডং, জিয়াংসু, ঝেজিয়াং বা সাংহাইকে একটা ইনসেন্টিভ বা উৎসাহ দেওয়ার পদ্ধতি। এই অঞ্চলগুলো যত বেশি শিল্প বা প্রযুক্তিগত উৎপাদন বাড়াবে, তারা তত বেশি ট্যাক্স রিবেট পাবে। ও আচ্ছা, তার মানে তাদের আয়ের একটা বড় অংশ তারা নিজেদের কাছেই রেখে দিতে পারছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এটা অনেকটা একটা অ্যাক্সেলারেটরের মতো কাজ করে। তারা উৎপাদন বাড়াতেই থাকে, কারণ তারা জানে সাফল্যের একটা বড় অংশ তাদের হাতেই থেকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় দিকটা কি? ওই যে পশ্চিম প্রদেশের সাসপেনশন ব্রিজের খরচটা, সেটা কোথা থেকে আসছে? সেখানেই আসে দ্বিতীয় মেকানিজম, যাকে বলে ইকুয়ালাইজেশন ট্রান্সফার
বা সমতা বিধানের জন্য স্থানান্তর। আচ্ছা। উপকূলীয় অঞ্চল থেকে যে বিশাল উদ্বৃত্ত অর্থ সরকারের কোষাগারে জমা হয়, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই অর্থ দেশের ভেতরের অনুন্নত অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়নে সরাসরি বিনিয়োগ করে। আর এই পুরো প্রক্রিয়াটা খুব স্পষ্টভাবে রূপরেখা দেওয়া আছে চীনের 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভৌগোলিক ভাগগুলো তো বেশ ইন্টারেস্টিং। আমি যতদূর জানি সেখানে পুরো দেশকে একেবারে নির্দিষ্ট কাজের জন্য ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? একদম ঠিক বলেছেন। যেমন ধরুন, পূর্বাঞ্চলকে বলা হয়েছে প্রযুক্তি আর ইনোভেশনের নেতৃত্ব দিতে। হ্যাঁ, আর পশ্চিমাঞ্চলে ঢালা হচ্ছে অঢেল টাকা, যাতে তারা অবকাঠামোগত দিক থেকে অন্তত উপকূলের সমান হতে পারে। রাইট। এদিকে মধ্যাঞ্চলকে বানানো হচ্ছে বিশাল ম্যানুফ্যাকচারিং হাব, আর উত্তর পূর্বাঞ্চলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব হল জাতীয় প্রতিরক্ষা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার কৌশলগত ভিত্তি হয়ে ওঠার। সিরিয়াসলি, কি বিশাল একটা পরিকল্পনা! কিন্তু দেখুন, চীনের এই মাস্টার প্ল্যান সফল হবার পেছনে সবচেয়ে বড় হাতিয়ারটা কিন্তু তাদের কর ব্যবস্থা। 90-এর দশক থেকে তারা ধাপে ধাপে আয়কর ব্যবস্থাকে একটি মাস ট্যাক্স বা গণকরে রূপান্তর করেছে। মাস ট্যাক্স মানে বেশিরভাগ মানুষই করের আওতায় চলে এসেছে। হ্যাঁ, একটা পরিসংখ্যান দিলে বিষয়টা পরিষ্কার হবে। 1990 সালে চীনের আয়কর থেকে রাজস্ব আদায় ছিল জিডিপির মাত্র 0.1%। মাত্র 0.1%? ওহ ওয়াও! আর 2010 সালের মধ্যে মাত্র 2 দশকের ব্যবধানে সেটা বেড়ে দাঁড়ায় 4%-এ। সরকারের এই অসাধারণ প্রশাসনিক সক্ষমতার কারণে বিশাল একটা অর্থনীতি আনুষ্ঠানিক করের আওতায় চলে আসে। ফলে সরকারের হাতে আসে অভাবনীয় পরিমাণ মূলধন, যা দিয়ে তারা এই বিশাল ট্রান্সফার বা স্থানান্তর প্রক্রিয়াটা সচল রাখতে পারে। আচ্ছা, বিষয়টি একটু বিশ্লেষণ করা যাক। চীনের এই দ্বিমুখী ট্রান্সফার সিস্টেমটা অনেকটা একটা নিখুঁতভাবে ব্যালেন্স করা ইঞ্জিনের মতো। হ্যাঁ, চমৎকার তুলনা। একদিকের সিলিন্ডারের এক্সস্ট বা ধোঁয়া অন্যদিকে টারবাইনকে ঘোরাচ্ছে, কিন্তু মূল ইঞ্জিনের গতি একটুও কমছে না। উপকূলীয় অঞ্চলগুলো ইনোভেশন চালিয়ে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ভিতরের অনুন্নত অঞ্চলগুলো সমান তালে আধুনিক হচ্ছে। হ্যাঁ, একেবারে নিখুঁত উপমা। চীনের ক্ষেত্রে এই সম্প্রসারণশীল মূলধন আর নিখুঁত পরিকল্পনা কোনো রাজনৈতিক বাধা ছাড়াই কাজ করে। কিন্তু ভারতের দিকে তাকালে পুরো চিত্রটা উল্টে যায়, তাই তো? একদম উল্টে যায়। গণতান্ত্রিক ভারতে এই সম্পদ বণ্টনের প্রক্রিয়াটা এখন তীব্র আঞ্চলিক ও রাজনৈতিক ক্ষোভের জন্ম দিচ্ছে। কারণ ভারতের কর ব্যবস্থা চীনের মতো কোনো মাস ট্যাক্স নয়। এটা মূলত একটা এলিট ট্যাক্স। আচ্ছা, ইলিট ট্যাক্স বলতে আসলে বোঝানো হচ্ছে যে বিশাল জনসংখ্যার খুব ছোট একটা অংশ সরাসরি কর দিচ্ছে। হ্যাঁ, কারণ কৃষি খাতে বিশাল ছাড় রয়েছে, আর অর্থনীতির একটা বড় অংশই অনানুষ্ঠানিক বা ইনফর্মাল খাতের ওপর নির্ভরশীল। বুঝতে পারছি। এই কাঠামোগত সীমাবদ্ধতার কারণে ভারতের মোট কর আদায় জিডিপির 10 থেকে 15% মধ্যেই আটকে থাকে। এখন যখন কেন্দ্রীয় সরকারের হাতে সম্পদ সীমিত থাকে, তখন সেই সীমিত সম্পদ কে কতটা পাবে তা নিয়ে উত্তর ও দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে বিভাজন এবং প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করে। ঠিক। আর এই বিভাজনের আসল চিত্রটা ফুটে ওঠে 2026 থেকে 2031 সালের জন্য নির্ধারিত 16তম অর্থ কমিশনের রূপরেখায়। হ্যাঁ, অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় করের 41% রাজ্যগুলোকে দেওয়া হয়। কিন্তু সমস্যাটা তো হলো এই 41% কিভাবে ভাগ করা হবে তার ক্রাইটেরিয়া বা সূচকগুলোতে। একদম ঠিক ধরেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ বা গুরুত্ব দেওয়া হয়েছে ইনকাম ডিস্টেন্স বা আয়ের দূরত্বের ওপর, যা পুরো বরাদ্দের 42.5% নিয়ন্ত্রণ করে। এই ইনকাম ডিস্টেন্সের হিসাবটা একটু ভেঙে বলা দরকার। এটি মূলত মাপা হয় শীর্ষ 3 ধনী রাজ্যের মাথাপিছু আয়ের সাথে অন্যান্য রাজ্যের মাথাপিছু আয়ের পার্থক্য দিয়ে। আচ্ছা, এখন চিন্তা করে দেখুন যে রাজ্যগুলো আগে থেকেই শীর্ষ ধনীর তালিকায় আছে, তাদের আয়ের দূরত্ব গাণিতিকভাবে 0 বা শূন্যের খুব কাছাকাছি। রাইট। ফলে এই বিশাল 42.5% বরাদ্দের অংশ থেকে ধনী রাজ্যগুলো প্রায় কিছুই পায় না। বরাদ্দটা সোজা চলে যায় দরিদ্র রাজ্যগুলোর দিকে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, যে সূচকগুলো দিয়ে আমরা একটি সমাজের উন্নতি মাপি, যেমন ধরুন জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার বা উচ্চ জিডিপি। ঠিক সেই সূচকগুলোই এখানে গাণিতিকভাবে একটি রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করার হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে।
সফল হওয়াটাই এখানে যেন সবচেয়ে বড় আর্থিক অপরাধ। শুধু ইনকাম ডিস্টেন্স নয়, মানে অন্যান্য সূচকগুলোর দিকে তাকালেও কিন্তু একই চিত্র দেখা যায়। রাজ্যগুলোর মধ্যে সম্পদ বণ্টনের জন্য ১৯৭১ সালের জনসংখ্যার বদলে এখন বর্তমান জনসংখ্যার ভিত্তিতে ১৭.৫% ওয়েটেজ দেয়া হয়। মানে যাদের জনসংখ্যা বেশি তারা বেশি টাকা পাবে। হ্যাঁ, অথচ ডেমোগ্রাফিক পারফরমেন্স, অর্থাৎ যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র 10%। এটা তো একটা অদ্ভুত বৈপরীত্য। হ্যাঁ, এছাড়া আয়তনের জন্য 10%, বনভূমির জন্য 10% এবং জিডিপিতে অবদানের জন্য মাত্র 10% রাখা হয়েছে। এই গাণিতিক সমীকরণগুলোর বাস্তব ফলাফল দেখলে যে কেউ চমকে উঠবে। দক্ষিণের রাজ্য কেরালা, যারা গত কয়েক দশক ধরে শিক্ষায় বিনিয়োগ করেছে, তাদের বর্তমান প্রজনন হার মাত্র 1.8 এবং মাথাপিছু আয় প্রায় 1,48,000 রুপি। কিংবা তামিলনাড়ুর কথা ধরা যাক, যারা জাতীয় জিডিপিতে 8.4% অবদান রাখে। এরা প্রতি 100 টাকা কর দেওয়ার বিপরীতে কেন্দ্রীয় তহবিল থেকে ফেরত পায় মাত্র 25 টাকা। আর অন্যদিকে উত্তরের রাজ্যগুলোর দিকে তাকানো যাক। বিহারের প্রজনন হার এখনও 3.4 এবং মাথাপিছু আয় মাত্র 31,000 রুপি। আকাশ পাতাল তফাত। উত্তরপ্রদেশ আর বিহারের মতো রাজ্যগুলো প্রতি 100 টাকা কর দেবার বিপরীতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 300 থেকে 400 টাকা পর্যন্ত ফেরত পায়। এই বৈষম্যটাই দক্ষিণের রাজ্যগুলোর মনে তীব্র অসন্তোষের জন্ম দিচ্ছে। কিন্তু এই যে উত্তরের রাজ্যগুলো আজ অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে, এটা তো রাতারাতি। না, একেবারে রাতারাতি হয়নি। এর শেকড় লুকিয়ে আছে স্বাধীনতার ঠিক পরের একটা পলিসির মধ্যে। ১৯৫২ সালের ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি বা মালবাহী পরিবহন ব্যয় সমতা নীতি। আধুনিক ভারতের অর্থনৈতিক ইতিহাসে এর চেয়ে বড় প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত বোধহয় খুব কমই আছে। একদম। স্বাধীনতার পর ভারতের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং মধ্যপ্রদেশ কয়লা ও লোহার মতো খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ ছিল। হ্যাঁ, স্বাভাবিক মুক্ত অর্থনীতিতে নিয়ম হল, যেখানে কাঁচামাল সহজলভ্য, ভারী শিল্প এবং কারখানাগুলো সেই খনিগুলোর আশেপাশেই গড়ে উঠবে। এতে পরিবহন খরচ বাঁচে। কিন্তু সরকার তখন চাইল পুরো দেশে যেন শিল্পের সমান বিকাশ হয়, তাই তারা একটা নিয়ম করে দিল। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার রেল পরিবহন ব্যয়ে বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে সারা দেশে খনিজ পদার্থ পরিবহনের খরচ একদম সমান করে দিল। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। কল্পনা করা যাক, একটা রেস্তোরাঁ আছে কৃষি জমির ঠিক পাশে, আর আরেকটা রেস্তোরাঁ আছে 1000 মাইল দূরে। চমৎকার উদাহরণ। এখন সরকার যদি নিয়ম করে দেয় যে দুই রেস্তোরাঁকেই সবজি পরিবহনের জন্য একদম সমান খরচ দিতে হবে, তাহলে তো কৃষিজমির পাশের রেস্তোরাঁটি তার সবচেয়ে বড় প্রাকৃতিক সুবিধাটা চিরতরে হারিয়ে ফেলবে। ভারতের উত্তরের রাজ্যগুলোর সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল, তাই না? খুব সুন্দরভাবে বলেছেন। ঠিক এই কারণেই উত্তরের রাজ্যগুলো তাদের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধাটা হারায়। কাঁচামালের দাম যখন সব জায়গায় সমান হয়ে গেল, তখন শিল্প কারখানাগুলো আর খনির পাশে বসে থাকার কোনো কারণ দেখল না। রাইট। তারা স্বাভাবিকভাবেই সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের কাছাকাছি থাকা দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে গড়ে উঠতে শুরু করল। আর এই নীতির সবচেয়ে মারাত্মক দীর্ঘমেয়াদী প্রভাবটা দেখা যায় ১৯৯১ সালে, মানে যখন ভারত অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটে। বিশ্বায়নের সুযোগ নেওয়ার জন্য দক্ষিণ ভারত তখন সম্পূর্ণ প্রস্তুত। একদম, তাদের কাছে বন্দর আছে, উন্নত অবকাঠামো আছে এবং সবচেয়ে বড় কথা, শিক্ষিত জনবল আছে। অন্যদিকে উত্তর ভারত ততদিনে প্রায় ৪০ বছর ধরে শিল্পায়ন থেকে বঞ্চিত। তারা এক গভীর অর্থনৈতিক শূন্যতায় ভুগছে। কর্মসংস্থানের অভাবে এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে উত্তরের রাজনীতি তখন পরিচয়, ধর্ম আর জাতপাতের দিকে অনেক বেশি মাত্রায় ঝুঁকে পড়ে। আর দশকের পর দশক ধরে চলে আসা এই অর্থনৈতিক বৈষম্য এখন আর কেবল করের হিসাবে আটকে নেই, এটি সরাসরি একটি সাংবিধানিক টাইম বোমার দিকে এগোচ্ছে। সাংবিধানিক টাইম বোমা? মানে আপনি লোকসভার আসন বণ্টনের কথা বলছেন? হ্যাঁ, কারণ ভারতের লোকসভার আসন বণ্টন মূলত জনসংখ্যার উপর নির্ভরশীল। ৭০-এর দশকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো অত্যন্ত সফলভাবে পরিবার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। আচ্ছা। সেই সাফল্যের কারণে যাতে জাতীয় স্তরে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে না যায়, সেজন্য একটা সুরক্ষা কবচ তৈরি করা হয়েছিল।
84তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 1971 সালের জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা ফ্রিজ বা স্থগিত করা হয়েছিল। এবং সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হতে যাচ্ছে 2026 সালে। এই সময়সীমাটাই এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক, যদি বর্তমান জনসংখ্যার ভিত্তিতে আসন পুনরায় বণ্টন বা ডিলিমিটেশন করা হয়, তবে ক্ষমতার কেন্দ্রে এক নজিরবিহীন হাতবদল ঘটবে। হিসাব বলছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান মিলিয়ে লোকসভায় প্রায় 43টি নতুন আসন পাবে। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশ একাই পাবে 17টি নতুন আসন, যা অনেক ছোট দেশের মোট সংসদীয় আসনের চেয়েও বেশি। আর বিপরীতে দক্ষিণের রাজ্যগুলো তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা মিলিয়ে প্রায় 24টি আসন হারাবে। এটা শুধু কয়েকটা আসনের ব্যাপার নয়। কেরালার জাতীয় রাজনৈতিক প্রতিনিধিত্ব এক ধাক্কায় কমবে 30% এবং তামিলনাড়ুর কমবে 23%। উফ, সাংঘাতিক ব্যাপার। কিন্তু উত্তরের রাজ্যগুলোর দিক থেকে দেখলে তাদের দাবিটাও তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। গণতন্ত্রের একদম মূল ভিত্তি হল এক ব্যক্তি এক ভোট। 20 কোটির উত্তরপ্রদেশ বা 10 কোটির বিহারের একজন নাগরিকের ভোটাধিকার তো কেরালার একজন নাগরিকের সমান হওয়াই উচিত। এটাই এই বিতর্কের সবচেয়ে জটিল প্যারাডক্স। উত্তরের দৃষ্টিভঙ্গি হল 1971 সালের জনসংখ্যার মডেলে আটকে থাকার অর্থ হল কোটি কোটি মানুষকে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে ভোটাধিকার থেকে আংশিক বঞ্চিত করে রাখা। পয়েন্ট আছে। এই বিশাল জনসংখ্যার জন্য তাদের স্বাস্থ্য, শিক্ষা বা অবকাঠামোগত উন্নয়নের জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন, জনসংখ্যার অনুপাতে রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকলে তারা সেটা আদায় করবে কিভাবে? তাহলে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়ায়, যারা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে তারাই দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণের টেবিল থেকে চিরতরে বিতাড়িত হতে চলেছে। আবার অন্যদিকে জনসংখ্যার বিশাল ভারে জর্জরিত অঞ্চলগুলো তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার দাবি করছে। একদিকে অর্থনৈতিক সাফল্যের শাস্তি, আরেকদিকে মৌলিক গণতান্ত্রিক অধিকারের দাবি। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এক চরম পরীক্ষার মুখে। এই অস্তিত্বের সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান কাঠামোর কিছু মৌলিক পরিবর্তনের কথা ভাবছেন বিশ্লেষকরা। শুধু জনসংখ্যা বা শুধু অর্থনৈতিক অবদান কোনো একটা নির্দিষ্ট মাপকাঠিতে আটকে থাকলে এই সমস্যার সমাধান হবে না। তো এর সমাধান কি হতে পারে? এর জন্য একটা হাইব্রিড মডেলের প্রস্তাব করা হচ্ছে। হাইব্রিড মডেল? সেটা ঠিক কিভাবে কাজ করবে? এই মডেলে লোকসভার অর্ধেক আসন জনসংখ্যার ভিত্তিতে বণ্টন করা হবে, যা উত্তরের এক ব্যক্তি এক ভোট নীতির দাবিকে মেটাবে, আর বাকি অর্ধেক আসন আয়তন, অর্থনৈতিক অবদান বা উন্নয়নমূলক সূচকের ভিত্তিতে বণ্টন করা হবে। আচ্ছা। এর ফলে যে রাজ্যগুলো দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে তারা তাদের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে পারবে। আন্তর্জাতিকভাবে দেখলে এই ধরনের সমস্যার সমাধানের বেশ কিছু চমৎকার উদাহরণ কিন্তু আছে। যেমন ধরুন জার্মানির উচ্চকক্ষ বা বুন্দেসরাতের কথা বলা যায়। সেখানে ওয়েটেড ভোটিংয়ের একটা সিস্টেম আছে, যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে শুধু বিশাল জনসংখ্যার জোরে বড় রাজ্যগুলো যেন সব সিদ্ধান্ত একতরফাভাবে নিয়ে নিতে না পারে। ইউরোপীয় পার্লামেন্টের উদাহরণটাও এখানে খুব প্রাসঙ্গিক। তারা ডিগ্রেসিভ প্রপোর্শনালিটি বা অবরোহী সমানুপাতিকতা নামের একটা নীতি ব্যবহার করে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? সহজ কথায় বলতে গেলে কোনো রাষ্ট্রের জনসংখ্যা যতই বাড়ুক না কেন, একটা নির্দিষ্ট সীমার পর তাদের আনুপাতিক ক্ষমতা কমিয়ে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল ছোট রাষ্ট্রগুলোর ন্যূনতম প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ভারতের ক্ষেত্রে রাজ্যসভার একটা বড় ধরনের সংস্কার হয়তো এই ভারসাম্য আনতে পারে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের ক্ষেত্রে দেখা যায়। সেখানে প্রতিটি রাজ্যের জন্য সমান আসন নিশ্চিত করা আছে, রাজ্যের জনসংখ্যা যাই হোক না কেন। একদম। ভারতের উচ্চকক্ষে যদি এই মডেলটা প্রয়োগ করা যায়, তবে সেটা একটা বড় রক্ষা কবচ হতে পারে। লোকসভায় জনসংখ্যার আধিপত্য থাকলেও রাজ্যসভা তখন অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যগুলোকে রক্ষা করতে একটি ভারসাম্য সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে। এর পাশাপাশি ফেডারেল রিপ্রেজেন্টেশন ইন্ডেক্স বা যুক্তরাষ্ট্রীয় প্রতিনিধিত্ব সূচক নামে একটি নতুন গাণিতিক ম্যাট্রিক্স তৈরি করার কথাও আলোচনা হচ্ছে। এটা কিসের উপর ভিত্তি করে হবে? এটি শুধুমাত্র জনসংখ্যার উপর নির্ভর করবে না, বরং জনসংখ্যা, সাক্ষরতার হার, স্বাস্থ্য সূচক এবং জিডিপির সমন্বয়ে একটি সামগ্রিক চিত্র তুলে ধরবে। এগুলো আসলে শুধু ছোটখাটো প্রশাসনিক পরিবর্তন নয়, এগুলো হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চুক্তিপত্রকে নতুন করে লেখার চেষ্টা, যাতে দুই মেরুর মানুষই অনুভব করে যে তারা একই দেশের অংশ।
সম্পদ বন্টনের এই জাতীয় নীতিগুলো কেবল কিছু কাগজে হিসাব বা বাজেট নয়, এগুলো হলো বিলিয়ন মানুষের দেশের মূল ভিত্তিপ্রস্তর। কিভাবে একটি দেশ তার ধনী অঞ্চল থেকে মূলধন সংগ্রহ করে পিছিয়ে পড়া অঞ্চলে পাঠায়, তার উপরই নির্ভর করে সেই দেশের টিকে থাকা। ঠিক। চীন তাদের বিশাল মূলধন আর সুসংগঠিত প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে এই ওয়েলথ পাম্প অত্যন্ত কার্যকরভাবে চালিয়ে যাচ্ছে। সেখানে কোনো রাজনৈতিক দরকষাকষি নেই, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক সহজ। কিন্তু ভারতকে তার বৈচিত্র্যময়, গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকেই এই তীব্র আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্যের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজতে হবে। সবচেয়ে বড় অর্থনৈতিক ইঞ্জিনগুলোকে গাণিতিকভাবে দুর্বল করে দিয়ে কোনো দেশ তার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে পারে না। আধুনিক রাষ্ট্রকাঠামোর টিকে থাকার একমাত্র শর্ত হল উৎপাদনশীলতা এবং জনসংখ্যার এমন এক ভারসাম্য তৈরি করা, যেখানে সাফল্যের প্রতিদান হিসেবে কাউকে ক্ষমতার কেন্দ্র থেকে নির্বাসিত হতে হয় না।